আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। আজ বাংলাদেশ সময় মধ্যরাতে লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে বিমানে চড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে যাত্রাবিরতি দিয়ে মধ্যাহ্নে পৌঁছাবেন ঢাকায়। সেখান থেকে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে সরাসরি যাবেন এভারকেয়ার হাসপাতালে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের ফেরা নিয়ে প্রস্তুতির বিষয়ে গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, বিমানবন্দরে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি তারেক রহমান সমর্থন করেন না জানিয়ে সালাউদ্দিন বলেন, ৩০০ ফিটের অভ্যর্থনা সমাবেশে একমাত্র বক্তা তারেক রহমান। যেটুকু জনদুর্ভোগ হবে তার জন্য দলের হয়ে আগাম দুঃখ প্রকাশ করেন স্থায়ী কমিটির এই নেতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। তখন বিমানবন্দর সড়ক হয়ে কাকলের মোড় হয়ে গুলশান ২ নম্বর হয়ে তিনি বাসভবনে চলে আসবেন। ২৬ তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন। এদিকে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দর্শনার্থী প্রবেশের উপর আরোপ করা হয়েছে সাময়িক বিধিনিষেধ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানিয়েছে, নিরাপত্তায় কোনো ফাঁকফোকর না রেখে পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা বৈধ টিকিটধারী যাত্রী ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। কর্তৃপক্ষ বলছে, যাত্রী সেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা ঠিক রাখতেই এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন। বুধবার সকাল থেকেই শুরু হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা কাজে নিয়োজিত সদস্যদের বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী ভিজিটর প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। সকল সম্মানিত যাত্রী এ বিষয়টি কোঅপারেট করবেন। রাজধানীর ৩০০ ফিটে প্রায় প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য তৈরি হতে যাওয়া অভ্যর্থনা মঞ্চ। চলছে সাজসজ্জার কাজ। এরই মধ্যে সমাবেশস্থলে বেড়েছে বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড়। নিরাপত্তার জন্য কাজ করছে সিএসএফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঞ্চের প্রস্তুতি দেখতে এসে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের নিরাপত্তার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি সুশৃঙ্খলভাবে আমাদের নেতাকর্মীরা সব দেশের সব অঞ্চল থেকেই কালকে শুরু হবে। ১৭ বছর আমরা যার জন্য অপেক্ষা করছি, আমাদের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আগামীকাল স্বদেশ প্রত্যাবর্তন করছেন। আমাদের এলাকার লোক খুশিতে আত্মহারা। ইতিমধ্যেই বাসে ট্রেনে করে অনেক লোক ঢাকায় চলে এসেছেন। দর্শক, এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শামীম, আপনি তো সমাবেশ স্থলে রয়েছেন, তো সেখানকার প্রস্তুতি আর তারেক রহমান নিরাপত্তার বিষয়ে সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। জি, এখানকার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ বলা যায়। কিছুক্ষণ আগেই এখানে আমরা দেখেছি যে মঞ্চ প্রায় প্রস্তুত এবং সেই মঞ্চে হচ্ছে লাল কার্পেট নিয়ে আসা হয়েছে বিছিয়ে দেওয়ার জন্য। বলা যায় যে সাজসজ্জার কাজও মোটামুটি প্রায় সম্পন্ন হয়ে গেছে। হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়ে যাবে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে এসেছিলেন বিএনপির
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি এসেই এই মঞ্চ পরিদর্শন করেছেন এবং চারপাশটা খুব ভালোভাবে পরিদর্শন করেছেন এবং তিনি যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে পরিমাণ জনসমাগম আমরা প্রত্যাশা করেছিলাম এখানে আসবে, উনি ধারণা করছে এর থেকেও বেশি জনসমাগম আগামীকালকে এখানে ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে এই 300 ফিটে এখানে আসবে। আর নিরাপত্তার বিষয়টা যদি বলতে চাই, আপনি যেমন বলেছিলেন যে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ইতিমধ্যেই বলেছেন যে তারেক রহমানের নিরাপত্তায় কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে দল। পাশাপাশি ওনাদের নির্ধারিত যে সিএসএফ সদস্য, তার পাশাপাশি রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখানে নিরাপত্তা জোরদারে থাকবে। আর এর আগেও যেমনটা বলেছিলাম যে এই কুড়িল রাস্তা থেকে একদম নারায়ণগঞ্জের রূপগঞ্জের শেষ মাথা পর্যন্ত যতটুকু জায়গা আছে প্রত্যেকটার বৈদ্যুতিক খুঁটিতে কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়েছে নজরদারি দেওয়ার জন্য, এবং মঞ্চের আশেপাশের জায়গাগুলোতে পুলিশ ছাউনি দেওয়া হয়েছে, নিরাপত্তা চৌকি বসানো হয়েছে যাতে করে এখানে থেকে সব ধরনের নিরাপত্তা জোরদার করা যায়। আর এখানে হচ্ছে বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ সহ উৎসুক জনতার ভিড় এই মঞ্চ দেখতে আসার জন্য। তো এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শামীম যুক্ত হবার জন্য। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিভিন্ন জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। জেলা প্রতিনিধিদের তথ্য ও চিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে ইতিমধ্যে খুলনা জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে করা হয়েছে পৃথক সভা। 6টি আসনে মনোনয়ন পাওয়া ও মনোনয়ন প্রত্যাশী নেতারাও ঢাকায় বড় শোডাউন দেখাতে চান। সারা বাংলাদেশে উচ্ছ্বাস আর আনন্দের জোয়ার বইছে। প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য যে যার মতো করে পারছে ঢাকার পথে রওনা হচ্ছে। আমরা এখান থেকে শতাধিক গাড়ি, মাইক্রোবাস, মিনিবাস সহ বিভিন্ন কায়দায় আমরা লোক প্রেরণ করছি। হবিগঞ্জে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আগেই ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ইতোমধ্যে বাস, ট্রেন ও প্রাইভেট কার যোগে নেতাকর্মীদের ঢাকায় যাত্রা শুরু হয়েছে। যাতায়াতকারী যানবাহনগুলো ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সাজানো হচ্ছে। 9টি উপজেলা এবং 6টি পৌরসভা, প্রায় 1.5 লক্ষাধিক মানুষ। আমরা আশা করছি যে আমরা ইনশাল্লাহ নির্ধারিত সময়ের আগেই আমরা ঢাকা পৌঁছাবো। নাটোরে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে বড় ধরনের প্রস্তুতি। অন্তত 50 থেকে 60 হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। জেলার 52টি ইউনিয়নের নেতাকর্মীদের জন্য 130টি বাস, 200টি হায়াস ও মাইক্রোবাস ভাড়া করা হয়েছে। ঢাকা শহরে মানুষের মহাসমুদ্রে পরিণত হবে। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের ভাষা যতদিন থাকবে, ইতিহাসে এই প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে যে সমাবেশ হবে, মানুষের সমাগম হবে, এটা একটা ঐতিহাসিক হিসাবে লিখিত থাকে। এছাড়া ফরিদপুর থেকে 40 থেকে 50 হাজার বিএনপি নেতাকর্মী, ভৈরব থেকে 100টি বাস, ট্রেন এবং ট্রাকে করে প্রায় 15 হাজার মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। দিনাজপুরে হিলি ও ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। লামিয়া তানজিল মাহমুদ, আরটিভি। দর্শক, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আরো খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সিলেটের নেতা কর্মীরা কি ধরনের প্রস্তুতি নিয়েছে সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ আফসানা। যেমনটা বলছিলেন, আসলে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি দেশে আসছেন, এবং এই নিয়ে আসলে এখানকার যারা নেতাকর্মীরা আছেন তারা স্বাভাবিকভাবেই বেশ উদ্বেলিত এবং তারা প্রতীক্ষা করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, ঢাকায় সরাসরি কিন্তু তারেক রহমানের বহনকারী বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি আছে সেটি কিন্তু প্রথমে সিলেটে এসে পৌঁছাবে, এবং আজকে মধ্যরাত ইংল্যান্ড সময় 12টার দিকে তার যে বহনকারী বিমানের ফ্লাইটটি সেটি ইংল্যান্ড থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে, এবং সকাল 11টার কাছাকাছি সময়ে সেটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। তবে আমরা এখানকার যারা নেতারা আছেন স্থানীয়, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে নিরাপত্তা জনিত কারণে তারেক রহমান কিন্তু ফ্লাইটের বাইরে বের হবেন না, এবং ওই ফ্লাইটে যে স্বাভাবিক প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পন্ন করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এবং এখানকার যারা নেতাকর্মীরা আছেন তাদের প্রতিও আসলে বেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা বেশি সংখ্যক মানুষজন যাতে ওই সময়টাতে এয়ারপোর্টে না যান। এবং ইতিমধ্যেই কিন্তু যারা এখানকার নেতাকর্মীরা আছেন
তারা কিন্তু দলে দলে ঢাকায় যে সমাবেশটি অনুষ্ঠিত হবে সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই চলে গেছেন। তো সব মিলিয়ে আসলে সিলেটের কানেক্টিং ফ্লাইট হয়ে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফেরত আসছেন। এটাই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ লড়াই সংগ্রামের নেতৃত্ব ও দিক নির্দেশনা দিয়ে দলীয় থেকে জাতীয় নেতায় সমাসীন হয়েছেন তারেক রহমান। নির্বাচন থেকে তার দেশে ফেরা অন্য যে কোনো ঘটনার চেয়ে গুরুত্ববহ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আফম ইউসুফ হায়দার। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। তারেক রহমান গণতন্ত্রের বরপুত্র, এক হার না মানা চরিত্র। গণতন্ত্র রক্ষা করতে গিয়ে ১/১১ সরকারের রোষানলে পড়েন তিনি। নির্যাতনে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে যান লন্ডন। পরবর্তীতে হাসিনা সরকার তাকে আর দেশে ফিরতে দেয়নি। নির্বাসনে থেকেই হয়ে ওঠেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। ফ্যাসিজমের কালো অক্টোপাস থেকে গণতন্ত্রের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে জন্মভূমির বাইরে ছিলেন দীর্ঘ ১৭ বছর। ৮১-তে যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এর মধ্য দিয়ে তারেক রহমান কেবল দলীয় নয়, জাতীয় নেতায় নিজেকে আসীন করেছেন বলে অভিমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আফম ইউসুফ হায়দারের। যতই সময় অতিবাহিত হয়েছে, ওনার মানে ম্যাচুরিটি, যেটাকে বলবো, যে তার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং একটা বিষয়ে গভীরভাবে চিন্তা করে তার সমাধান দেওয়া, এই গুণাবলী তার অর্জিত হয়েছে। এটা তাকে দলীয় প্রধান থেকে রাষ্ট্রীয় নেতাতে পরিণত করেছে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটি এখন বাস্তবতা। এর পূর্বাভাস ৩১ দফা প্রণয়নের মাধ্যমে তিনি আগেই দিয়ে রেখেছেন বলে মত এই বিশেষজ্ঞের। উনি ৩১ দফা দিয়েছেন রাষ্ট্র মেরামতের। এইখানে যেটা হচ্ছে, এই ভূমিকাটার জন্যই আমি তাকে মনে করি যে উনি একজন জাতীয় নেতা। দেশের সমগ্র জনগণকে নিয়ে, সব রাজনৈতিক দলকে নিয়ে সমাধানের কথা বলেছেন, রাষ্ট্র মেরামতের কথা বলেছেন। পৃথিবীতে বহু নেতারই স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা ঘটে, তবে বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের প্রত্যাবর্তন আলাদা গুরুত্ববহ বলে মনে করেন তিনি। হাসিনার প্রত্যাবর্তনটা অত বেশি আলোড়ন বলি বা ইম্প্যাক্টের কথা বলি, সেটা সৃষ্টি করতে পারে নাই। তবে তারেক রহমানের এই দেশে ফেরাটা বাংলাদেশে বিরাট আলোড়ন সৃষ্টি করবে, বিশেষ করে মানুষের প্রত্যাশাটার বহিঃপ্রকাশটা ঘটবে। তার কারণও আছে, যেটা হচ্ছে যে উনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে স্যাক্রিফাইস করেছেন, এটা মানে অনবদ্য। তারেক রহমানের রাজনৈতিক কার্যক্রম, অবস্থান ও নীতি আন্তর্জাতিক সম্প্রদায়েরও নজর কেড়েছে বলে মনে করেন ইউসুফ হায়দার। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। খান আলামিন, RTV, ঢাকা। এলটিপি ও এনডিএম ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন রেদওয়ান আহমেদ ও ববি হাজ্জাজ। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তারা বিএনপিতে যোগ দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রেদওয়ান আহমেদ কুমিল্লা ৭ এবং ববি হাজ্জাজ ঢাকা ১৩ থেকে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন। এছাড়া ৮টি আসনে সমমনা ৭টি দলের সঙ্গে সমঝোতা হয়েছে বিএনপির। সেসব আসনে কোনো প্রার্থী দেবে না দলটি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে আসন সমঝোতার কথা তুলে ধরেন। এর মধ্যে বগুড়া ২ থেকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ঢাকা ১২ থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর পটুয়াখালী ৩ এবং রাশেদ খান ঝিনাইদহ ৪ থেকে নির্বাচন করবেন। এছাড়া পিরোজপুর ১ থেকে কাজী জাফর প্রতিষ্ঠিত জাতীয় পার্টি থেকে মোস্তফা কামাল হায়দার, ব্রাহ্মণবাড়িয়া ৬ থেকে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, নড়াইল ২ থেকে এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ এবং যশোর ৫ থেকে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে তাকে বিএনপিতে গ্রহণ করে নিচ্ছে এবং আশা করছি যে তার এই যোগদান ঘরের ছেলে ঘরে ফিরে আসার মতো বিএনপিকে আরও শক্তিশালী করবে। আমরা ঘোষণা করলাম, এরপরেও আলোচনা চলবে। তারপরে যদি আরও কোনো সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো।
24শে জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় 28 ছাত্র জনতাকে হত্যা মামলায় বিজেপি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু 20 জানুয়ারি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেয়। এখন এই ট্রাইব্যুনালে রাজধানীর চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন পর্বে আসামি পক্ষ তাদের যুক্তি তুলে ধরছেন। এদিকে ট্রাইব্যুনাল 2 সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে হবে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণ। সকালে 2 সেনা কর্মকর্তা সহ এসব মামলায় গ্রেপ্তার মোট 15 জনকে ট্রাইব্যুনালে আনা হয়। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন আপিল বিভাগের বিচারক জুবায়ের রহমান চৌধুরী। মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে এই প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করা হলো। এতে আরও বলা হয়, এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্ক 40% কমিয়েছে সরকার। এখন থেকে খেজুরের কাস্টমস ডিউটি 25% পরিবর্তে 15% হবে, যা আগামী বছরের 31 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। একই সঙ্গে খেজুর ও অন্যান্য ফল আমদানিতে অগ্রিম আয়কর 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এনবিআর বলছে, এতে রমজানে খেজুরের সরবরাহ ও মূল্য সাধারণ মানুষের নাগালে থাকবে। এছাড়া মেট্রো রেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে গণপরিবহন আরও সহজলভ্য ও জনপ্রিয় হয়। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, যথাসময়ে ভোট করতে কমিশনের আরও সক্ষমতা বাড়াতে হবে। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এছাড়া আওয়ামী লীগ ও ভারত নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় তফসিলে মনোনয়ন তোলা ও জমা দেওয়ার সংক্রান্ত সময়সূচি পরিবর্তনে কমিশনকে পুনর্বিবেচনার আহ্বানও জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। চট্টগ্রামের রাঙ্গুনিয়া অগ্নিকাণ্ডে এক শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে 6টি কাঁচা বসতঘর। উপজেলার পোমরা ইউনিয়নের কাদেরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাদেরিয়া এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী রুমিন আক্তার এবং তার নাতনি 5 বছর বয়সী জান্নাত। ঘটনার পরপরই খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আইডিয়াসি পরিবর্তনের পথে বাংলাদেশ। ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাজ্য থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত 9 ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 49তম সভায় এ প্রস্তাব অনুমোদন হয়। প্রস্তাব অনুযায়ী জ্বালানি বিভাগের আওতাধীন পেট্রোবাংলা যুক্তরাজ্যের টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট MMBTU 10.37 মার্কিন ডলার দরে এই তরল গ্যাস ক্রয় করা হবে। এতে এক কার্গো এলএনজি ক্রয়ে মোট খরচ হবে 436 কোটি 7 লাখ টাকা। শীতকালের সর্বোচ্চ চাহিদা মোকাবেলায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার কৌশলের অংশ হিসেবেই এই ক্রয় কার্যক্রম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে হওয়া দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান ও তার সঙ্গে থাকা 4 লিবিয়ান কর্মকর্তাও নিহত হন। আঙ্কারা থেকে ফেরার পথে বিমানটি বিধ্বস্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছে লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দেবেইবা। স্থানীয় সময় মঙ্গলবার দেয়া বিবৃতিতে এই দুর্ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনা জাতির, লিবিয়ার সামরিক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জন্য বড় এক ক্ষতি।
দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।